হ্যালো স্টুডেন্টস, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো রয়েছো। তো আমরা যেটা পড়াচ্ছিলাম অষ্টম শ্রেণীতে যে কার্বন চ্যাপ্টারটা, তো সেখানে আমরা আগের ক্লাসগুলোতে কার্বনের প্রস্তুতি বলছি, কার্বন যে রয়েছে এমন একটি গ্যাস, যে কার্বন ডাই অক্সাইড গ্যাসটার ব্যবহার এবং প্রস্তুতি নিয়ে আমরা আলোচনাটা করেছিলাম। তো সেখানে ব্যবহার করতে গিয়ে বলেছি কি, কার্বন ডাই অক্সাইড গ্যাসটা যদিও একটা গ্রিন হাউস গ্যাস, ক্ষতিকারক গ্যাস, তবুও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা থাকার জন্য এটাকে আমাদেরকে প্রস্তুত করতে হচ্ছে। কি কি কাজে সেই প্রয়োজনীয়তা ছিল আমরা দেখেছি, যে যেমনভাবে কাঁচ তৈরি করতে লাগছে, যেমনভাবে সার তৈরির কাজে লাগছে, যেমনভাবে হচ্ছে কোনো জায়গায় আগুন যদি ধরে যায় সে নেভানোর কাজে, বিশেষ করে তরল পানীয় তৈরির সময় যে আগুন নেভাতে হয় সেইটার ক্ষেত্রে এটা লাগানো হচ্ছে। তাছাড়া আমরা দেখেছি যে শুষ্ক বরফ, যার তাপমাত্রা -78°C, সেইটার সাহায্যে যখন সংরক্ষণের কাজে তাকে ব্যবহার করা যেতে পারে, সেই জন্য শুষ্ক বরফও তৈরি করা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে। তো সেই জন্য কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে কিন্তু আমাদের প্রয়োজন রয়েছে। কিন্তু এই গ্যাসটা বায়ুমণ্ডলে রয়েছে আমরা জানি 1%-এরও কম রয়েছে। তো এত পরিমাণ কার্বন ডাই অক্সাইড, যে ক্ষেত্রে শিল্পক্ষেত্রে সার তৈরির জন্য, ইউরিয়া সার তৈরির জন্য প্রচুর প্রচুর টন টন আমাদের কার্বন ডাই অক্সাইড লাগবে। তো সেই কার্বন ডাই অক্সাইডটাকে আমরা পাওয়ার জন্য কতগুলো যে পাওয়ার যে উপায় আমরা জেনেছিলাম, সেখানে আমরা দেখেছি যে কতগুলো কার্বনেট যৌগ কিংবা কতগুলো বাইকার্বনেট যৌগ, যাদের সঙ্গে আমরা যদি অ্যাসিড, বিশেষ করে লঘু অ্যাসিডগুলোর বিক্রিয়া করাই, তাহলে সেখান থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা পেতে পারি। সঙ্গে সঙ্গে কতগুলো এই যে বাইকার্বনেট বা কার্বনেট যৌগগুলোকে উত্তপ্ত করলেও সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যেতে পারে। কোনো যে এই বাইকার্বনেটগুলোকে উত্তপ্ত না করলেও সাধারণ তাপমাত্রায় কিন্তু সেখান থেকে আমরা পেতে পারি। তো যখনই এই যে কঠিন যে কার্বনেট যৌগগুলোকে উত্তপ্ত করা হয়, তখন তাদেরকে যদি চূর্ণ বিচূর্ণ করে টুকরো টুকরো করে নিই, তাহলে সেখান থেকে আমরা জানি যে তাদের যে ক্ষেত্রফলের পরিমাণ বেড়ে যায়। তো সেখান থেকে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড পেতে পারি। কিংবা যদি যে পদার্থটা নিচ্ছি, সেই যে কার্বনেট যৌগটা বা বাইকার্বনেট যৌগটার যদি গাঢ় জলীয় দ্রবণ তৈরি করতে পারি, তাহলে সেখান থেকে আমরা বেশি কার্বন ডাইঅক্সাইড পাবো। অর্থাৎ আমরা সেই বিক্রিয়ক পদার্থগুলোর বিভিন্ন ভৌত কন্ডিশনে যদি প্রয়োগ করি, তাহলে সেখান থেকে আমরা ভিন্ন পরিমাণে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড পেতে পারি। তো এখানে প্রশ্ন পড়তে পারে, এমন দুটো বাইকার্বনেট যৌগের নাম লেখো যারা সাধারণ তাপমাত্রায় ভেঙে গিয়ে কি করে, কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি করে যায়। যেমন কি আমরা জানি ক্যালসিয়াম বাইকার্বনেট কিংবা হচ্ছে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, এই যে যৌগগুলো বা লবণগুলো, এরা কি করে সহজে ভেঙে কিন্তু কার্বন ডাইঅক্সাইড দিয়ে দেয়। তো এই রকম কিছু প্রশ্ন, সঙ্গে সঙ্গে আমরা পরীক্ষাগারে কি করে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করেছি সেটা আমরা জেনেছি। যে সেক্ষেত্রে আমরা একটা উল্ট বোতলের মধ্যে কার্বন যে ঘটিত যৌগ ক্যালসিয়াম কার্বনেট, যাকে বলা হচ্ছে কিনা চুনা পাথর, সেই চুনা পাথর নিয়েছি। নিয়ে তার সঙ্গে আমরা কি করেছি, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে যদি মিশিয়েছি। তো উল্ট বোতলের দুটো মুখ আছে, তোমরা জানো সবাই। এক বোতলে একটা মুখ দিয়ে আমরা কি ঢেলেছি, যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে ঢেলেছি, অপর পাশ দিয়ে নির্গম নল থেকে নির্গত গ্যাসটাকে আমরা গ্যাস জারে সংগ্রহ করেছি। তো সেই গ্যাস জারে সংগ্রহ করার সময় আমরা দেখেছি যে একটা উন্মুক্ত গ্যাস খালি পাত্রের মধ্যে রেখে দিলে কিন্তু সেই যে নির্গম নলের মুখটা, সে কিন্তু বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সে কিন্তু সংগ্রহ হয়ে যায়। তো এক্ষেত্রে আমরা যে উপকরণগুলো নির্বাচন করেছিলাম পরীক্ষাগারে যে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতির ক্ষেত্রে, আমরা চুনা পাথর আর লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বেছেছিলাম। তো এক্ষেত্রে আমরা যদি লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি, তাও কিন্তু বিক্রিয়াটা হবে। কিন্তু যে বিক্রিয়ায় উৎপন্ন হয় যে ক্যালসিয়াম সালফেট, যেমন ক্যালসিয়াম কার্বনেট প্লাস সালফিউরিক অ্যাসিড, কি হবে, ক্যালসিয়াম সালফেট প্লাস কার্বন ডাইঅক্সাইড। তো এই ক্যালসিয়াম সালফেটটা একটা অদ্রাব্য পদার্থ, সেই ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ চুনা পাথরের উপর সে আস্তরণ ফেলে দেয়। তো সেই জন্য বিক্রিয়াটা কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায়। তো এই রকম কিছু যে তথ্যগুলো আমরা আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, তোমাদেরকে মনে করিয়ে দিলাম। তো আজকের ক্লাসে আমরা যেটা আলোচনাটা করবো বিশেষ করে সেটা হচ্ছে এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে আমরা জানার চেষ্টা করব, তার বিভিন্ন ধর্ম। বিশেষ করে আজকে আমরা যেটা আলোচনা করব তার ভৌত ধর্মটাকে নিয়ে আমরা আলোচনা করব। তো কোনো পদার্থের ভৌত ধর্ম নিশ্চয়ই কাকে বলে তোমাদের মনে আছে না, যে ধর্মের সাহায্যে আমরা তার রং, বর্ণ, গন্ধ, দ্রাব্যতা, এই সমস্ত ধর্মগুলো আমরা জেনে যাই, যে বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পেরে যাই, সেইগুলোকে বলা হচ্ছে তার ভৌত ধর্ম।
এবং এই ধর্মগুলো আমরা কি করতে পারি না, আমাদের ইন্দ্রিয়ের সাহায্যে আমরা এগুলো কিন্তু যাচাই করে নিতে পারি। তো এই কার্বন ডাই অক্সাইডের ভৌত ধর্মগুলো কি? কার্বন ডাই অক্সাইড গ্যাসের ভৌত ধর্ম বলতে গেলে কি, এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা একটা বর্ণহীন গ্যাস, নিঃসন্দেহে এটা তোমরা জানো, বর্ণহীন গ্যাস। তাছাড়া কি, এটা একটা গন্ধহীন গ্যাস। তাহলে বর্ণহীন যেমন, তেমনি হচ্ছে কি গন্ধহীনও বটে, গন্ধহীন গ্যাস। সঙ্গে সঙ্গে এই গ্যাসটা কিন্তু জ্বলতে সাহায্য করে না, নিভিয়ে দেয়, জ্বলতে সাহায্য করে না। সেই জন্যই তো আমরা একে অগ্নি নির্বাপক যন্ত্রতে এই গ্যাসটা তৈরি করে কোনো জায়গায় আগুন নেভানোর কাজে ব্যবহৃত হয়। তো এটা কোনো গ্যাস, এই গ্যাসটা কিন্তু জ্বলতে সাহায্য করে, নেভাতে সাহায্য করে। তাছাড়া কি, এই গ্যাসটা হচ্ছে কি বায়ুর চেয়ে প্রায় 1.5 গুণ ভারী, বায়ুর চেয়ে প্রায় 1.5 গুণ ভারী। তো আমরা এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাসটার কথা বলেছি, তার যদি সংকেত লিখি আমরা CO2, তাহলে এর মধ্যে একটা কার্বন পরমাণু রয়েছে আর দুটো অক্সিজেন পরমাণু রয়েছে। তো আমরা কার্বন পরমাণু যে ছবি, যদি তার পরমাণু নিউক্লিয়াসের ছবি আঁকি, এটা ধরো কার্বন পরমাণু নিউক্লিয়াস, তাতে 6টা প্রোটন থাকে আমরা জানি, আর 6টা নিউট্রন থাকে, আর বাকি যে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে থাকছে, আর দুটো অক্সিজেন। এটা ধরো একটা অক্সিজেনের নিউক্লিয়াস, তারও আমরা ছবি এঁকেছি, যেই অক্সিজেনের নিউক্লিয়াসের মধ্যে তার 8টা প্রোটন থাকবে আর 8টা নিউট্রন থাকছে। আরও একটা অক্সিজেনের কথা যদি বলি, তাতেও 8টা প্রোটন থাকছে আর 8টা নিউট্রন থাকছে। এইরকম ভাবে আমরা ইলেকট্রনগুলোকে দেখাইনি। তো কার্বন ডাই অক্সাইডের মধ্যে এই 3টা কিন্তু পরমাণু রয়েছে। এখন এই 3টা পরমাণু কিভাবে রয়েছে আমরা জানি, কার্বন ডাই অক্সাইডের গঠন কিন্তু লিনিয়ার, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডে কার্বনটা মাঝে থাকবে আর দুদিকে দুটো অক্সিজেন পরমাণু কি করবে, তাদের সঙ্গে ইলেকট্রনের শেয়ারিং করে তারা একটা সমযোজী যৌগ তৈরি করছে। অর্থাৎ কার্বন যে মৌলটার বহিস্তম কক্ষে 4টা ইলেকট্রন থাকবে, সেই 4টার মধ্যে একদিকে দুটো ইলেকট্রন অক্সিজেনের সঙ্গে শেয়ার করবে, অপর দিকে একটা অক্সিজেনের সঙ্গে সে কিন্তু অপর দুটো ইলেকট্রনের সঙ্গে শেয়ার করে সে বন্ধনী তৈরি করে থাকবে। তো কার্বন ডাই অক্সাইডের গঠনটা কিন্তু একটা লিনিয়ার প্রকৃতির। সে যাই হোক, কার্বন ডাই অক্সাইডের যদি আমরা দেখি একটা অণুর ভর কত হবে, তো অণুর ভর বললে সাধারণত পরমাণুগুলোর সমস্ত ভরগুলো যদি আমরা যোগ করি তাহলে অণুর ভর পেয়ে যাব। তো এক্ষেত্রে আমরা ইলেকট্রনের ভরটাকে আমরা অত্যন্ত নগণ্য ধরে থাকি। তো এইভাবে যে কার্বন ডাই অক্সাইডের অণুর গঠনটাকে আমরা দেখতে পাচ্ছি, এক্ষেত্রে তাহলে মোট কটা প্রোটন থাকছে, এখানে মোট প্রোটন আছে +8টা, এখানে রয়েছে +6টা, এখানে রয়েছে +8টা। তো এইভাবে মোট প্রোটন সংখ্যা, মোট নিউট্রন সংখ্যা কত রয়েছে, মোট নিউট্রন রয়েছে 8 যুক্ত 6 যুক্ত 8, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 814, 14 আর 16 6 22, 22 যুক্ত 22, অর্থাৎ নিউট্রন আর প্রোটনগুলোর মোট যোগফল আমরা যদি সংখ্যাগুলোকে শুধু ধরি তাহলে হচ্ছে কি 44, অর্থাৎ আর ইলেকট্রনের ভরগুলো আমরা নগণ্য বলে বাদ দিচ্ছি। তাহলে একটা কার্বন ডাই অক্সাইডের অণুর যে একটা ভর আমরা জানি যে 44, আণবিক ভর একে বলা হচ্ছে 44, অর্থাৎ একটি অণুর ভর। তো এক্ষেত্রে একটা প্রোটন বা নিউট্রনের তো একটা নিজস্ব ভর রয়েছে, আমরা সেই ভরটাকে আমরা একক ধরে নিয়ে তার সাপেক্ষে এটা 44 গুণ ভারী, এটা আমরা বোঝাচ্ছি, অর্থাৎ 44 AMU, অ্যাটমিক মাস ইউনিট। তো একটা কার্বন ডাই অক্সাইডের অণু আমরা দেখতে পাচ্ছি তার ভর হচ্ছে কিনা 44। অপরদিকে একটা বায়ুর মধ্যে আমরা যদি গড় বের করি, অক্সিজেন নাইট্রোজেন বেসিক্যালি রয়েছে, তাদের গড় বের করে যদি তাদের একটা আণবিক ভর বের করি, সেখানে আমরা পাবো প্রায় 14-র কাছাকাছি। তাহলে এমনি বায়ুর যে আণবিক ভর আমরা পাবো 14.4-এর কাছাকাছি, আর কার্বন ডাই অক্সাইডের পাবো হচ্ছে 44। তাহলে প্রায় দেখতে পাচ্ছি 14 অণুর একটা ভর, সরি এটা বায়ুর হচ্ছে একটা, এটা হচ্ছে আণবিক নয়, এটা হচ্ছে এর সঙ্গে 2 গুণ করলে যেটা হবে বায়ুর হচ্ছে আণবিক ভর, অর্থাৎ 28.8 হচ্ছে বায়ুর আণবিক ভর। তো সেক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডের 44। তো সেই থেকে দেখতে পাচ্ছ যে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা কিন্তু অনেকটা ভারী হবে। তো এই যে কয়েকটা ধর্মকে আমরা জানলাম, যে এটা একটা বর্ণহীন গ্যাস, গন্ধহীন গ্যাস, এটা জ্বলতে সাহায্য করে না, কিংবা এটা হচ্ছে বায়ুর চেয়ে প্রায় 1.5 গুণ ভারী একটা গ্যাস।
এছাড়াও এই গ্যাসটার দ্রাব্যতা জলে কিন্তু গুলে যায়। সাধারণ তাপমাত্রায় এই গ্যাসটা কিন্তু জলে সামান্য দ্রবীভূত হয়ে যায়। সেই জন্যই কি হচ্ছে কি জলচর যে বিভিন্ন শৈবাল থেকে শুরু করে জলচর উদ্ভিদেরা কিন্তু কার্বন ডাই অক্সাইডের সাহায্যে কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তারা তৈরি করতে পারে। তো এই দ্রাব্যতাটা আমরা দেখব যে এমনি তাপমাত্রা এবং চাপে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইডটা দ্রবীভূত হয় তার তুলনায় যদি আমি চাপ প্রয়োগ করে রাখি, অর্থাৎ একটা তাপমাত্রায় একটা নির্দিষ্ট চাপে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইডটা গুলে যায়, আমি যদি আরো বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইডটাকে জলের বা সেই জলের উপর রেখে চাপ প্রয়োগ করি তাহলে আরো বেশি পরিমাণে গুলে যায়। তো সেই দ্রাব্যতাটাকে কাজে লাগিয়ে আমরা জানি যে বিভিন্ন যে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো, আমরা যে কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকি, সেই থামস আপ হোক, পেপসি হোক, কোকা কোলা হোক, এর মধ্যে সিপি খুললেই যে আমরা গ্যাসের বুদবুদ বেরিয়ে আসতে দেখি, তো এটা প্রকৃতপক্ষে কিন্তু এই দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড গ্যাসটাই কিন্তু বেরিয়ে আসছে। যখন আমরা বোতলের সিপিটা খুলে দিচ্ছি তখন কিন্তু চাপটা হ্রাস হয়ে যাচ্ছে। তো চাপ হ্রাস হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে যে দ্রবীভূত থাকা অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডটা কিন্তু সে বেরিয়ে আসছে। তো দ্রাব্যতাটা আমরা জানবো, সঙ্গে সঙ্গে এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা তো জলে দ্রবীভূত হয়ে সে কিন্তু একটা অম্ল উৎপন্ন, অর্থাৎ এটা একটা যে আম্লিক গ্যাস, এটা আমরা জানবো। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড একটা আম্লিক গ্যাস, যখন এটা জলে দ্রবীভূত হয়ে যায়, জলে দ্রবীভূত হওয়ার পরে যে দ্রবণটা তৈরি করে সেই দ্রবণটাকে আমরা যদি পরীক্ষা নিরীক্ষা করি দেখবো যে ওটা একটা অম্ল, অর্থাৎ অম্লের যে বৈশিষ্ট্য হওয়া উচিত সেই রকম প্রকৃতি দেখাচ্ছে। তো আমরা একটা একটা করে যে পরীক্ষাগুলো বইতে দেওয়া রয়েছে, এই বর্ণহীন পরীক্ষাটা করার কোনো দরকার নেই। কোনো একটা গ্যাসে যদি আমরা যে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে রাখি তাহলে সেটাকে আমরা কিন্তু দেখতে পাবো না, এটা একটা বর্ণহীন গ্যাস। তো আমরা আগের দিনের পরীক্ষা থেকে আমরা যদি উল্ফ বোতল একটা নিয়ে, যদি উল্ফ বোতল তোমরা জানো যে দুমুখ ওয়ালা বোতল, সেই দুমুখ ওয়ালা বোতলে আমরা ধরো সাপোজ সিম্পল ছবিটা আমরা এঁকেছি, এই দুমুখ ওয়ালা বোতলে একটা মুখ দিয়ে, ছবিটা একটু আমরা, এইটা একটা দুমুখ ওয়ালা বোতল, এই দুমুখ ওয়ালা বোতলের এক মুখ দিয়ে আমরা কি করি দীর্ঘনাল ফানেল একটা লাগাই, ফানেল। তো এই ফানেল দিয়ে কি করা হচ্ছে যে আমরা লঘু HCl-টা আমরা ঢালবো, আর অপর দিকে এখানে ধরো আমরা ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর আগে থেকে রেখেছি, আর অপর যে এগুলো কর্ক দিয়ে বন্ধ করা রয়েছে, নির্গম নল লাগিয়েছি, লাগিয়ে একটা গ্যাস জারের মধ্যে রেখেছি। এই গ্যাস জারের নিচের দিকে রাখলে এটা বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা এখানে কার্বন ডাই অক্সাইড জমা হয়ে যাবে বিক্রিয়া করে। তাহলে HCl আর এই যে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 এদের বিক্রিয়া হয়ে কি হবে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন, এবং সেটা ভারী গ্যাস বলে এখানে এসে জমা হয়। তো এই গ্যাসটাকে কিন্তু আমরা দেখতে পাবো না। দ্বিতীয় চলে আসবো, এই গ্যাসটার কোনো গন্ধও নেই। এই উৎপন্ন হওয়া গ্যাসটাকে নিয়ে যদি আমরা সামান্য স্মেল নেওয়ার চেষ্টা করি, গন্ধ নেওয়ার চেষ্টা করি, তাহলে এখান থেকে কিন্তু কোনো আমরা গন্ধ পাবো না। তো এই যে গ্যাসটা তৈরি হয়ে গেল, এটা যে জ্বলতে সাহায্য করে না, এর মধ্যে আমরা একটা কোনো জ্বলন্ত পাটকাঠি যদি ঢুকিয়ে দিই সে কিন্তু নিভে যাবে। কোনো একটা দেশলাই কাঠি জ্বালিয়ে সেটা জ্বলছিল, সেটা আমি এখানে যদি ঢুকিয়ে দিই সঙ্গে সঙ্গে নিভে যাবে। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্যাসটা জ্বলতেও সাহায্য করে। এরপরে চলে আসছি যে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা যে ভারী গ্যাস, সেইটাই আমরা একটা প্রমাণটা করব, বইতেটা রয়েছে। তো এই গ্যাসটাকে তৈরি করার জন্য আমরা বাড়িতে যদি আমরা সহজে করতে চাই, তো আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রস্তুতির যে নীতিটা জানি যে কোনো অ্যাসিডের সঙ্গে কার্বনেট বা বাইকার্বনেট লবণের বিক্রিয়া। তো আমাদের বাড়িতে যদি যে ভিনিগার থাকে, সেই ভিনিগার একটা অ্যাসিড, জৈব অ্যাসিড। এই ভিনিগারের সংকেত কি, অ্যাসিটিক অ্যাসিড ওর সঙ্গে মিশানো আছে CH3COOH। এই অ্যাসিডের মধ্যে যদি আমরা খাবার সোডা যোগ করি, এই দুটো জিনিস আমরা সহজেই বাড়িতে পেয়ে যাব। খাবার সোডা, এই খাবার সোডার সংকেত কি ক্যালসিয়াম, সোডিয়াম বাইকার্বনেট, এই দুটো পদার্থকে নিয়ে যদি আমরা কোনো একটা বোতলের শিশির মধ্যে ঢুকিয়ে দিই, এটা ধরো বোতলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, ঢুকিয়ে কি করেছি ওর মুখে, তাহলে এই দুটো পদার্থগুলোকে আমরা এখানে নিয়েছি, ওর মুখে যদি একটা বেলুনকে লাগিয়ে দিই, ধীরে ধীরে বেলুনটা কি হবে, কারণ কি বিক্রিয়ায় যে গ্যাসটা উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা, সেই বাতাস যখন বাতাসকে অপসারণ করিয়ে দিয়েছে এখন উঠতে থাকবে ভারী গ্যাস, বাতাসটা যখন বেরিয়ে যেতে থাকবে, যখন কিছুটা গ্যাসকে আমরা ছেড়ে দিতে হবে, ছেড়ে দেওয়ার পর অর্থাৎ বায়ুটা তো বেরিয়ে যাবে আগে, তারপরে যদি রাবারের বেলুনটাকে লাগিয়ে দিই
তাহলে কি হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা ধীরে ধীরে উৎপন্ন হয়ে ওর মধ্যেই জমা হবে। যদিও এক্ষেত্রে ভারী গ্যাস কার্বন ডাইঅক্সাইড, কিন্তু যখন প্রচুর পরিমাণে উৎপন্ন হতে থাকবে সেটা তো যাওয়ার অপশন হিসাবে এখানেই থাকবে। তো এইভাবে বেলুনটা যখন ফুলে উঠবে, বেলুনটাকে যদি আমরা সুতোর সাহায্যে বেঁধে আলাদা করে রেখে টেবিলে রেখে দিই, দেখা যাবে কি সেই টেবিলেই পড়ে থাকছে, সে আর নড়তে পারছে না, টেবিলের জন্য ভারী বস্তুর মতো পড়ে থাকছে। কিন্তু আমরা যখন এর মধ্যে যদি হাইড্রোজেন গ্যাস ভর্তি করতাম বেলুনটাতে, অর্থাৎ আমরা জিঙ্কের যে চূর্ণ কিংবা তার সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি মেশাতাম, সেক্ষেত্রে যে হাইড্রোজেন গ্যাসটা হতো এরকম বেলুনের মধ্যে ঢুকালে আমরা দেখেছিলাম কি বেলুনটা কিন্তু উপরের দিকে উড়ে চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা হাইড্রোজেন জানি যে সবচেয়ে হালকা গ্যাস ছিল, কিন্তু এক্ষেত্রে উৎপন্ন হওয়া এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা এখানে উদ্ভর্তি হবে, এই কার্বন ডাইঅক্সাইড পূর্ণ গ্যাসটা ভারী বলেই উঠতে পারবে না। তো এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের এই যে ভারী হওয়ার পরীক্ষাটা আমরা এভাবেও করতে পারি। বইতে আরো একটা ছোট্ট পরীক্ষা তোমাদের দেওয়া রয়েছে, সেটা কি, ধরো আমরা সাপোজ এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস পেয়েছি এরকম ভাবে। তো আগে থেকে আমরা দুটো গ্যাস জার নিয়েছি, একটা গ্যাস জার নিয়েছি যেখানে বায়ু আছে, আর অপরকে একটা গ্যাস জারে যেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছিল সেটা এখানে রেখেছি। এখন এই দুটো গ্যাস জারে যদি আমরা বায়ু যেটাতে আছে আর এখানে কার্বন ডাইঅক্সাইড ধরো রয়েছে, এটা কার্বন ডাইঅক্সাইড। এখন একটা জ্বলন্ত দেশলাই কাঠিকে যদি আমরা এখানে ঢুকাই, তাহলে এখানে রয়েছে বায়ু, বায়ুতে কি হবে, জ্বলতে তো কোনো অসুবিধা নেই, বায়ুতে কার্বন ডাইঅক্সাইড তো কম রয়েছে, অক্সিজেন বেশি রয়েছে, ওটা জ্বলবে সহজেই। কিন্তু যদি এখানে ডোবাই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে, তাহলে কি হবে, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে ডোবালেও কিন্তু নিভে যাবে। তো এইভাবে যখন জেনে গেছি এটা কার্বন ডাইঅক্সাইড রয়েছে, এরপরে আমরা কি করব, এই কার্বন ডাইঅক্সাইড পূর্ণ যে গ্যাস জারটাকে ধরে আস্তে করে বায়ুর উপরে যদি আমরা ধরি, অর্থাৎ এই বায়ুপূর্ণ গ্যাস জারের মুখে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড পূর্ণ গ্যাস জারটাকে ধরি, তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু ধীরে ধীরে ভারী হওয়ার জন্য নিচে নেমে আসবে কিনা সেটা আমরা জানবো। এবারে এরকম ঢেলে কিছুক্ষণ ধরে রাখার পর যদি তাদেরকে এই বায়ুপূর্ণ গ্যাস জারটাকে আবার নামিয়ে রাখি এবং এইটার মধ্যে আবার জ্বলন্ত দেশলাই কাঠিকে ঢোকাই, তাহলে কিন্তু আবার দেশলাই কাঠিটা এখানেও আবার জ্বলবে না। অর্থাৎ যেটাতে বায়ু ছিল আমি এটাতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস জারটাকে নিয়ে ধরলাম, তাহলে কিছুক্ষণ পরে যখন কার্বন ডাইঅক্সাইডটাকে রেখে দেবো এবং কিছুক্ষণ পরে তাহলে এটাতে যে সিস্টেম হয়ে যাওয়ার পরে বর্তমানে এইটাতে কি হয়ে যাবে, এইটা রেখে দিয়েছি, তাহলে এই গ্যাস জারটা বর্তমানে নিশ্চয়ই কার্বন ডাইঅক্সাইড গ্যাসে ভর্তি হয়ে গেছে। কারণ কি, দেশলাই কাঠি ঢোকালে নেভে যাচ্ছে, জ্বলন্ত দেশলাই কাঠি ডোবালে কি হচ্ছে, নেভে যাচ্ছে। তো এই পরীক্ষার দ্বারাও কিন্তু আমরা প্রমাণ পেলাম যে বায়ুর চেয়েও কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা ভারী গ্যাস। এরপরে চলে আসছি যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা জলে দ্রবীভূত হয় এবং জলীয় দ্রবণ যে আম্লিক, সেটাই আমরা এখানে পরীক্ষাটা প্রমাণ করব, বইতে তোমাদের এটা রয়েছে। তো এই যে পরীক্ষাটা তোমরা প্রথম ক্ষেত্রে কি দেখলে, যখন এইটাতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ঢাকা মানে ঢাললে কি দেখলে, আর পরে কি দেখলে, এইরকম পরীক্ষাটা আমাদের বইতে করার রয়েছে। এরপরে আমরা যেটা পরীক্ষা করব, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের দ্রাব্যতাটা। তো আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা আমরা কি বলেছি, জলে সামান্য দ্রবীভূত হয়। আমরা কি করলাম, একটা বিশুদ্ধ পাতিত জল নিলাম, একটা গ্যাস মানে একটা কাঁচের বিকারে। পাতিত জল কাকে বলে না, যেখানে যে জলীয় বাষ্পটাকে ঠান্ডা করে জলে রূপান্তরিত করে যে জলটা তৈরি হয়েছে সেটা পাতিত জল, ওটা একেবারে বিশুদ্ধ জল। ওই পাতিত জল নিয়েছি, আর একটা পাতিত জলে কি করেছি, আচ্ছা সেই পাতিত জলটা নিয়েছি, এই জলে যদি আমরা লিটমাস তোমরা জানো, লিটমাস কাগজ এর একটা নির্দেশকের মতো কাজ করে। লিটমাস কাগজ সাধারণ অবস্থায় কিন্তু বেগুনি রং, ওর দুটো রঙেও পাওয়া যায়, নীল রঙের লিটমাস কাগজ পাওয়া যায়, আবার লাল রঙের লিটমাস কাগজও পাওয়া যায়। এই লিটমাস কি করে না, অ্যাসিড না ক্ষার, সেটা কোনো পদার্থের দ্রবণটা অ্যাসিড কিংবা না ক্ষার, ওটা সে তার রং পরিবর্তনের মধ্য দিয়ে সে জানিয়ে দেয়। তো লিটমাস কি করে, অ্যাসিড দ্রবণ যদি হয়, অ্যাসিড দ্রবণে কি হবে না, নীল লিটমাসটা কি হয়ে যাবে, লাল হয়ে যাবে, এটা আমরা পরীক্ষা করে দেখেছি। আর যদি ক্ষারীয় দ্রবণে কি হবে, যদি কোনো দ্রবণটা ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে, ক্ষারীয় দ্রবণে কি হবে না, লাল লিটমাসটা নীল হয়। কিন্তু যদি নীল ডোবাই, নীলকে নীল থাকবে, কিংবা যদি অ্যাসিড দ্রবণে লালকে ডোবাই, লাল ডোবালে কি হবে, লাল কিন্তু লালই থাকবে। বোঝা গেছে? তো এই রকম ভাবে আমরা লিটমাস কাগজের যে বর্ণের চেঞ্জটা আমরা কিন্তু জানি, ক্ষারীয় দ্রবণে কি রকম ভাবে রং চেঞ্জ করে আর অ্যাসিড দ্রবণে কি রকমের রং চেঞ্জ করে।
এখন আমরা জানি যে পাতিত জল, যেটাতে নিয়েছি হাইড্রোজেন জল নিয়েছি, পাতিত জল। এই পাতিত জল মানে কি বিশুদ্ধ জল, অন্য কোনো পদার্থ মেশা নেই। তাহলে আমরা জানি কি জল হচ্ছে একটা যে প্রসম পদার্থ, এখানে যে রঙের আমরা লিটমাস ডোবাই না কেন তার রং চেঞ্জ হবে না। অর্থাৎ এই জলে যদি আমরা লাল ডুবিয়ে রাখি লাল হয়ে থাকবে, নীল ডুবিয়ে রাখলে নীল হয়ে থাকবে, কোনো রং চেঞ্জ হবে না। এখন এই পাতিত জলের এই যে পাত্রটাকে আমরা যে কার্বন ডাই অক্সাইড প্রস্তুত করেছিলাম যে উল্ফ বোতলের সাহায্যে, এই উল্ফ বোতলের সাহায্যে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড যেটা উৎপন্ন হয়েছিল, সেই কার্বন ডাই অক্সাইডের গ্যাস চেম্বারের জায়গায় আমি যদি পাতিত জলের এই যে বিকারটাকে রাখি, অর্থাৎ আমরা যে কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রস্তুত করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড আর ক্যালসিয়াম কার্বনেট নিয়েছিলাম, সেইগুলো নিয়ে যদি আমরা নির্গম নলটাকে এরকম পাতিত জলটা এখানে মেশাই, তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা এখানে এসে কি হবে, নিশ্চয়ই গুলে যাবে। এই গুলে যাওয়ার পরে আমরা যদি এক্ষেত্রে এবারে এই গুলে যাওয়া জলে যদি আমরা লিটমাস কাগজগুলো ডোবাতে শুরু করি, ধরো আমি লাল লিটমাস ডোবালাম, দেখা যাবে যে এই দ্রবণের লাল লিটমাস ডোবাতে কোনো চেঞ্জ না, লালকে লালই থেকে গেল। কিন্তু যখনই নীল লিটমাস কাগজটা ডোবালাম, নীল ডোবাতে দেখা গেল লাল হয়ে গেল। তাহলে বোঝা গেছে যে এটা নিশ্চয়ই একটা আম্লিক দ্রবণ তৈরি করেছে। তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা নিঃসন্দেহে একটা আম্লিক প্রকৃতির গ্যাস, যার জন্য কি হচ্ছে ও জলীয় দ্রবণটাকে আম্লিক করে দিয়েছে। তো এইভাবে আমরা পরীক্ষার সাহায্যে বলতে পারি একটা কার্বন ডাই অক্সাইড একটা আম্লিক প্রকৃতির গ্যাস। তাহলে ওটা জলে দ্রবীভূত হয়ে কি গ্যাস উৎপন্ন করবে না, এটা কার্বনিক অ্যাসিড H2CO3 অ্যাসিড উৎপন্ন করে। এই কার্বনিক অ্যাসিড এটা একটা মৃদু অ্যাসিড, আমরা জানবো এটা একটা মৃদু অ্যাসিড। সে অ্যাসিড যাই হোক না কেন, সে জলীয় দ্রবণে H+ আয়ন আর HCO3- আয়নে কিন্তু ভেঙে থাকে। এই H+ আয়ন থাকার জন্য ওটা অ্যাসিড হচ্ছে জলীয় দ্রবণটা, তো সেটা এই জন্য অম্ল। তো এর পরে চলে আসছি এই দ্রাব্যতাটাকে নিয়ে। এই দ্রাব্যতা অর্থাৎ এই যখন দ্রবীভূত হলো, দ্রবীভূত হওয়ার এই ক্ষমতাটা আমরা বলেছি কি যে তাপমাত্রা যদি বাড়ানো হয় কার্বন ডাই অক্সাইড গ্যাসটা দ্রবীভূত হওয়ার ক্ষমতাটা কিন্তু আবার কমে যাবে। তো সেই জন্য এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটার দ্রাব্যতাটা কিন্তু আবার চাপ প্রয়োগ করে ও অনেক বাড়ানো যায়। চাপ যদি অনেক বাড়ায় এই জলে কিন্তু কার্বন ডাই অক্সাইড অনেক বেশি পরিমাণে গুলে যাবে, যেটাকে প্রয়োগ করে আমরা কি করে থাকি যে কোল্ড ড্রিঙ্কস তৈরি করা হয়ে থাকে, আমরা আলোচনাটা করেছি। তো এখন এই যে কার্বন ডাই অক্সাইডের দ্রাব্যতার কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কার্বন ডাই অক্সাইডের যদি দ্রাব্যতাটা না থাকতো, আমরা কি বলছি বিভিন্ন যে জলচর যে সামুদ্রিক যে শৈবাল হোক জলচর উদ্ভিদেরা তারা কিন্তু খাদ্য তৈরি করতে পারতো না কার্বন ডাই অক্সাইডের যে নিয়ে। কিংবা সামুদ্রিক প্রাণীরা আমরা জানি শামুক ঝিনুক তারা কি করে, তাদের শরীরের উপর যে খোলক তৈরি করে সেই তো কার্বন ডাই অক্সাইড গ্যাসকে নিয়ে করে। তো সেটা যদি না থাকতো তারা তাহলে কিন্তু সেটা করতে পারতো না। কিংবা কার্বন ডাই অক্সাইডের যদি দ্রাব্যতাটা না থাকতো, আমাদের শরীরে উৎপন্ন হওয়া বিভিন্ন কোষে কোষে যে কার্বন ডাই অক্সাইডটা রক্তরসে দ্রবীভূত হতে পারতো না, বা সেটা রক্তের মধ্য দিয়ে পরিবাহিত হয়ে ফুসফুসেও আসতে পারতো না, ফলে কিন্তু আমাদের শরীর কিন্তু নষ্ট হয়ে যেত। অর্থাৎ কি কার্বন ডাই অক্সাইডের দ্রাব্যতার একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে। তো সেইগুলো নিয়ে আজকে আমাদের এই ক্লাসটা আলোচনাটা করলাম। এই সমস্তগুলো হলো কার্বন ডাই অক্সাইডের বিভিন্ন ভৌত ধর্মগুলো। তোমরা বইটাকে ভালো করে পড়বে নিঃসন্দেহে।